আহ, জাতি আজকে আশাহত। আজকে সাম্প্রতিক যে বাংলাদেশে যে পলাতক স্বৈরা শাসক কি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে একটা লক্ষ্য বা একটা আশা নিয়ে তাদেরকে বিতাড়িত করা হয় বাংলাদেশে, সেই আশা আদৌ পূরণ হবে কিনা এবং বর্তমান সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে দেখি কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এই যে স্বপ্ন নিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতাকে নিয়েই কিন্তু এখন কিছুটা বিতর্কতা চলছে এবং এই নিয়ে কিন্তু সারা বাংলাদেশের যে সাধারণ মানুষ রয়েছে সেই মানুষগুলো কিন্তু কিছুটা শঙ্কিত রয়েছে প্রকৃত অর্থে যে এই রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এবং তাদের যে ছাত্র সমাজ এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণে আগামীতে মানে বিগত দিনে যত স্বাধীনতার পরেই কিন্তু সরকার গঠন হওয়ার পরে কিন্তু এই যে আশা সেটা কিন্তু পূরণে প্রকৃত অর্থে কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার বিভিন্ন আঙ্গিকে। এবং আগামীতে কতটা সফলতা আসবে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা। এবং আমাদের এই মুহূর্তে আলোচনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ রুকন উদ্দিন, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী উত্তর ইউনিট। আমরা আজকে তার কাছে এই বিষয়গুলো জানবো। বাংলাদেশের যে স্বাধীনতাটা অর্জিত হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা যাকে বলা হচ্ছে, এবং যে রক্তের বিনিময়ে যে এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল এবং ছাত্র সমাজ এবং অনেক জীবনের রক্তের বিনিময়ে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশের মানুষের এই স্বাধীনতার পিছনে একটা প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা পূরণে কতটুকু সফলতার মুখ দেখা যাচ্ছে যদি একটু বলেন। ধন্যবাদ সুজন সাহেবকে যে আপনার এই এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে দেশের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, এই আলোচনাগুলো এই নাটোর লাইভ পেজের সমস্ত দর্শনার্থী এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সকল ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই। আজকে বিজয়ের দিনের পরের দিন, আজকের দিন আপনি যে বিষয়টা বললেন এটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা হলো যে যেই আশা নিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলেন, সেই আশা কতটুকু জাতির পূরণ হচ্ছে এটা কিন্তু অত্যন্ত ভাববার বিষয়। কারণ হলো প্রত্যেকটা জিনিসেরই একটা ফলাফল আশা করে। একটা গাছ তার একটা বীজ বপন ফেলে দেয় মাটিতে এবং সে আশা করে যে এটার থেকে আরেকটা গাছ তৈরি হবে তার মতো এবং সেখানে ফল হবে, তার মানে ফলাফল সে দেখতে পাবে। জাতি আমরা মনে করি যেই দ্বিতীয় এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে উপদেষ্টা পরিষদ নিয়ে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সফলতার চাইতে ব্যর্থতার দিকটাই বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং বিগত সরকারগুলো যেই কার্যকলাপ ছিল তাদের থেকে তাদেরকে আমরা যে ধিক্কার জানাতে, সমস্ত জাতি তারা লুটেরা ছিল, তারা এরকম সম্পদের কুক্ষিগত করেছে, স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল এবং তারা পুঁজিবাদী ছিল, তারা সকল খারাপ যে সমস্ত দিকগুলা তাদের সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু এই স্বাধীন পরবর্তী অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হলো, এই বিপ্লবী সরকার, এই উপদেষ্টা পরিষদ বিগত সরকারের শাসন ব্যবস্থা, নীতি, নৈতিকতা এবং সকল দিক থেকে তাদের থেকে কি ব্যতিক্রম কোনো কিছু দেখাতে তারা সক্ষম হয় নাই।
কিন্তু ব্যর্থতা, এটা কেন আপনারা ভাবছেন? একজন সরকার তো সীমিত সময়ের জন্য এসেছেন, তাদের তো কাজ করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু ব্যর্থতা এটা কেন বলা হচ্ছে? ব্যর্থতা এই জন্যই বলা হচ্ছে যে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের উৎখাতের যেই মূল প্রতিপাদ্য ছিল, বিচারহীনতা এবং গুম হত্যা, যেই দেশদ্রোহিতার যেই বীজ বপন হয়েছিল এই দেশে, এবং এই দেশের উপর যে শকুনের ছায়া, ভারতের যে একটা কালো থাবা ছিল, সেই থাবাটাকে উৎখাত করার জন্য এই জাতি রক্ত দিয়ে আবার দেশকে স্বাধীন করলো। তো সেই জায়গা থেকে দেখতে পাই আমরা যে বিগত ফ্যাসিবাদী সরকারের প্রথম পদক্ষেপ ছিল যখন তারা মানে অবৈধ পন্থায় কুচক্রের মাধ্যমে যখন ক্ষমতায় আসলেন বিগত হাসিনা সরকার, আসার পরে প্রথমেই যে আঘাত করেছিল এই দেশের মেরুদণ্ড হলো বাংলাদেশের দেশপ্রেমিক অত্যন্ত প্রহরী সেনাবাহিনী। তাদেরকে হত্যার পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের যেই দেশপ্রেমিক সৈনিক ছিল এবং এই দেশের যে মেরুদণ্ড ছিল বিডিআর এর, সেই সমস্ত চৌকস জওয়ানদেরকে হত্যার মাধ্যমে প্রথম ফ্যাসিবাদের যাত্রা শুরু করে। সেই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রথমেই শুরু করা উচিত ছিল, অথচ আমরা দেখতে পেলাম যে এই সরকার কিন্তু বিডিআর যে পিলখানার যে হত্যা, সেটা তো এখন সময় আছে, অনেক সময় রয়েছে বিচার করার। সেক্ষেত্রে এই বিচার হবে কিনা সেই বিষয়ে কি সন্দেহ প্রকাশ করেন কিনা? এটাই বলতে চাচ্ছি যে এই সরকার হলো একটা বিপ্লবী সরকার। এটা কিন্তু আঙ্গুরের ঝোপা খেয়ে বা রুয়াবজা শরবতের গ্লাস মুখে নিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় আসে নাই। এটা একটা বিপ্লবের মাধ্যমে রক্তের দাগ এখনো রাজপথের থেকে শুকায় নাই, এখনো হাসপাতালের বেডে আহত ব্যক্তিরা, আহত যোদ্ধারা কাতরাচ্ছেন, তারা অসহ্য যন্ত্রণা ভোগ করছেন। চক্ষু হারানো যে সমস্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা 24-এর, তারা আজকে কাতরাচ্ছে। আর এই অবস্থা এই সরকারকে প্রত্যেকটা বিষয় আন্দোলনের মাধ্যমে তাদের কানে পৌঁছানো প্রয়োজন হচ্ছে। কেন এই সরকারকে কেন বলতে হবে যে ওবায়দুল কাদের পালালো কিভাবে, এতদিন দেশের মধ্যে লুকিয়ে থাকলো কিভাবে? এই কথা তাদেরকে বলতে হবে কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে গোয়েন্দা সংস্থা পোষা হচ্ছে, এগুলার প্রয়োজন কি? এবং এই সরকার যদি এই আন্দোলনের মাধ্যমে বলতে হয় যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হলে ওই আইন উপদেষ্টার সচিবালয় ঘেরাও করা হবে, তারপরে তাদের বোধোদয় হচ্ছে, তারপরে তারা মনে করতেছে এটার পুনরায় তদন্ত হওয়া উচিত। এটা আগে কেন তারা বলে না? আমরা জানতে চাচ্ছি যে গত সরকার, এই সরকার বেশ অনেকদিন যাবৎ রাষ্ট্র পরিচালনা করছে। এই ক্ষেত্রে কি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা এই মুহূর্তে কাস্টডিতে রয়েছে এবং অনেকের বিচারাধীন রয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম কিন্তু চলছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের অভিযানটা চাচ্ছেন? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার অভিযান চলছে, এবং সুনির্দিষ্ট কিভাবে আপনাদের গ্রেপ্তারদের যে বিষয়টা বলছেন এবং বিচারহীনতার কথাটা বলছেন, সেটা কিভাবে, কি ধরনের গ্রেপ্তারটা চাচ্ছেন নেতৃবৃন্দের, এবং যে সকল নেতাকর্মী বিদেশে পালাতক রয়েছেন তাদের বিষয় তদন্ত যে হবে না, সেটাই বা আপনারা কেন বলছেন? আমাদের ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আমাদের সন্দেহ হচ্ছে এই কারণে যে আমরা জানতে পারলাম 626 জন এই দুষ্কৃতিকারী, যুদ্ধ অপরাধী এবং জঙ্গি, যারা টেরোরিস্ট, এই দেশের খুন হত্যার মহানায়ক ছিলেন, তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিল। এবং তাদেরকে কে আশ্রয় দিল ক্যান্টনমেন্টে? কেন দুষ্কৃতিকারীদের আশ্রয় দেওয়া হলো? এবং এই আশ্রয় পাওয়া ব্যক্তি কারা ছিল তাদের লিস্ট এটার কি কতটুকু সত্যতা আছে যারা প্রকৃত অর্থে তারা ক্যান্টনমেন্টে ছিল? এটা সেনাবাহিনীর
প্রধানের মুখ থেকে বা সেনাবাহিনীর সূত্র থেকে আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যে 626 জন দুষ্কৃতিকারী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এবং এই আশ্রয় নেওয়া ব্যক্তিরা কারা ছিল এদের লিস্ট প্রকাশ করা হয় নাই, এবং এই ব্যক্তিগুলো আস্তে আস্তে এদেরকে পালাতে কারা সাহায্য করলো এই ব্যক্তিদেরকে প্রথমে চিহ্নিত করা দরকার। এই ব্যক্তিদের চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় না আনা হলে এই জাতি কখনোই সুবিচার পাবে না, এবং আন্তর্জাতিক আদালতে যে সমস্ত মামলাগুলা বিচারাধীন আছে এগুলো তো সামান্য কয়েকজন মাত্র, 14 জন 15 জন, আজকে 300 পার্লামেন্ট মেম্বার পালিয়ে গেল অন্যায় করে, মানে অপকর্ম করে, খুন, হত্যা, লুট, রাহাজানি, দেশের সম্পদ বিদেশে পাচার করে আজও তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে যে ফেসবুকে অনলাইনে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে টুইটারে, তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হুমকি ধামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এটার থেকেই আমরা সন্দেহ করছি যে এই উপদেষ্টা পরিষদ ভারতের রয়ের দ্বারা এদের অনেকেই কারাপ্টেড হয়ে গেছেন, এবং হওয়ার কারণে তাদেরকে টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছেন। এটা জাতি সন্দেহ করছে, কারণ তাদেরকে আন্দোলন করে বলতে হচ্ছে কেন যে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার হওয়া উচিত, পুনরায় তদন্ত হওয়া উচিত, আর বিডিআর যে সমস্ত ইনোসেন্ট যে পার্সন গুলা আজকেও জেলের মধ্যে তারা মানে মৃত্যুর প্রহর গুনছেন, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না? কি অপরাধ তাদের? এই তদন্ত না হওয়ার কারণ কি? অবশ্যই ভারতের এই গোয়েন্দা সংস্থা যারা এই অপকর্ম পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারাই এটার পিছে কলকাঠি নেড়ে এই বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য এই উপদেষ্টা পরিষদের অনেকটাই আমরা মনে করছি তাদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। এই বিডিআর বিদ্রোহ বিচারের যে হত্যা, সেটা তো সরকারের কাছে পর্যাপ্ত সময় আছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে সেটা করা যেতে পারে, কিন্তু আপনারা কেন এইটা বিচার এই মুহূর্তেই করতে হবে? কিন্তু পর্যাপ্ত সময় সরকারের হাতে আছে আমরা এটা বিশ্বাস করি না। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা, এটা হলো নির্বুদ্ধি এবং অপদার্থ এবং অথর্ব লোকদের এটা হলো থিওরি, যে আজকে করব না, ঠিক আছে এটা কালকে করলেই হবে। কিন্তু না, এটা বিপ্লবী সরকার, এটার কাজ হবে আজকের কাজ আজকেই সমাধান করতে হবে, এবং সিরিয়ালে বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া, এই সমস্ত কতগুলা বিষয় আছে। তারপরে এই যুদ্ধ অপরাধীর নামে যে জুডিশিয়াল কিলিং করা হলো, দেশপ্রেমিক আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো এই দেশে, এই সমস্ত বিচারগুলা প্রথমে এই কাজগুলা করার জন্য তাদেরকে এই বসে থেকে খাতা কলম সই করার জন্য ও সচিবালয় দিয়ে তাদেরকে বেতন দিয়ে পোষার জন্য তো এই সরকার এই পরিষদ গঠন করা হয় না। এই পরিষদকে গঠন করা হয়েছে যেই স্পর্শকাতর বিষয়গুলো, যেই বিচারগুলো এই দেশের মানুষ দেখতে চায়, এই দেশের মানুষ দেখতে চায়। যদি একটু বলতেন যে কোন বিচারগুলা এই বাংলাদেশের মানুষ এই মুহূর্তে দেখতে চায় বা আগ্রহী, সেই মামলাগুলো যদি এখন মনে করেন যে আপনি গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, আমরা দেখতে চাই আজকে খালেদা জিয়া বৃদ্ধ মানুষ, অসুস্থ, তাকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তার বাড়ির সামনে যে বালুর টাক দিয়ে যে ঘিরে রাখা হলো, আজ পর্যন্ত 4 মাস হয়ে গেল, সেই বিচারগুলো শুরুই হলো না। তাহলে কি খালেদা জিয়ার মৃত্যুর পরে কি আমরা এই বিচার দেখতে চাই? একজন বৃদ্ধ বয়োবৃদ্ধ মহিলা, যে দেশের জন্য অনেক তার ত্যাগ আছে এবং এই দেশের গণতন্ত্রের জন্য আপোষহীন নেত্রী, তার বিচার সে দেখে যেতে পারলো না। এমন অথর্ব পরিষদ, উপদেষ্টা পরিষদ আমাদের পালার কোনো প্রয়োজন নেই বেতন দিয়ে, সে তার বিচার 2 সপ্তাহের মধ্যে এগুলো বিচার আমরা দেখতে চাই। কেন দেখা যাবে না? কি সমস্যা? জনগণের সমস্যা থাকলে জনগণ নিয়োগ দেওয়া হোক। আমরা দেশের লোক দরকার হলে 5 টাকার কাছে 10 টাকা ট্যাক্স দিব। আমরা অতীতে যেভাবে শোষিত হয়েছি তাও তো আমরা এই দেশেই বসবাস করেছি, এই দেশের কাছে আমরা বিচার চাই। আপনারা জানেন যে র্যাবের ডিজি মহোদয় তিনি কিন্তু যে আয়নাঘর এবং যে গুম খুনের যে বিষয়টি, তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু তিনি মর্মাহত, এবং এই বিষয় নিয়ে কিন্তু আগামীতে বিচার করবে। তারা কিন্তু এটা প্রতিশ্রুতিবদ্ধ, বা বিভিন্ন মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি তিনি এই বিষয়টি কিন্তু নিয়ে আগামীতে তদন্ত সাপেক্ষে বিচার করার কথা বলছেন। সেক্ষেত্রে আপনারা কেন এটা নিয়ে সন্দেহ করছেন? দেখেন, আসলে বিষয়টা হলো এইরকম
একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের শরীয়তের মধ্যে একটা মাসালা আছে যে একটা কূপের মধ্যে যদি একটা ইন্দুর পড়ে, তো এই ইন্দুরটা যদি কূপের মধ্যে মারা যায় এবং এটা দুর্গন্ধ বের হয়, তাহলে ইন্দুরটা তুলে ফেলে দেওয়ার পরে 40 বালতি পানি যদি তুলে ফেলে দেওয়া যায়, তাহলে কুয়াটা পবিত্র হয়, পাক হয়। ওই কুয়ার পানি আপনারা খেতে, পড়তে, ব্যবহার করতে, ওযু করতে, গোসল করতে ব্যবহার করতে পারবেন। এখন যদি কূপার মধ্যে থেকে ওই মরা ইন্দুরটা বের করে না ফেলেন, তাহলে আপনি ওই কূপের পানি যদি সারাদিন 40 বালতি কেন 250 বালতিও যদি তুলে ফেলে দেন, তাহলে তো কূপ পাক হবে না। আগে ইন্দুর তুলে ফেলে দিতে হবে। এখন যে সমস্ত ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত ক্রীড়নক, যে সমস্ত প্রশাসনের লোক ছিল, যে সমস্ত আমলারা ছিল, এই সমস্ত আমলাদের ওই সমস্ত জায়গায় বসায় রাখি আপনি যতই আয়না ঘরে তদন্ত করেন, যতই আপনি আয়না ঘরে বিচার করেন, আর আয়না ঘরের মধ্যে মুষ্টিমেয় না কত 2-3 হাজার 5 হাজার লোক নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। কিন্তু আজকে সমস্ত দেশের লোক অত্যাচারিত হচ্ছে। আজ 20 টাকা 15 টাকা কেজির আলু কিনতে হচ্ছে 80 টাকা কেজি, পেঁয়াজ কিনতে হচ্ছে মনে করেন যে 12 টাকা কেজির পেঁয়াজ কিনতে হচ্ছে যে 100 টাকা 150 টাকা কেজি। আর সোয়াবিনের তেল ছিল 40 টাকা লিটার, সেই তেল এখন কিনতে হচ্ছে 200 টাকা লিটার। আজকে খালেদা জিয়ার আমলে, বিএনপি জামাতের আমলে আমরা দেখেছি চাল কিনেছি 16 টাকা কেজি, সেই চাল আজকে মনে করেন যে 70 টাকা কেজি। তো এইগুলির কারণে আজ 19 কোটি মানুষ নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আপনি একটা আয়না ঘরের কিসের তদন্ত করে আপনি জাতিকে মুক্তি দিবেন? আমরা জানতে চাচ্ছি এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কি যারা উপদেষ্টা রয়েছে তারা কি ব্যর্থ কিনা এবং তাদের করণীয়টা কি? আপনারা এটা কেন উপদেষ্টার উপর দায়ভার দেওয়া হচ্ছে? এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের দেশে যারা ব্যবসায়িক রয়েছেন এবং আপনারা যারা সুশীল সমাজের রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, এটা কি সরকারকে সহযোগিতার দায়িত্ব কি আপনাদের কি পড়ে না? হ্যাঁ, এটা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়, এই সমস্ত উপদেষ্টা পরিষদের যে লোক আছে, যেগুলো দায়িত্বপ্রাপ্ত লোক আছে, এরা বুঝেই না যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব। আজকে আমরা এ পর্যন্ত এই উত্তরবঙ্গের মধ্যে কোন উপদেষ্টাকে এই 4 মাসের মধ্যে আমাদের এই গোটা রাজশাহী বিভাগ, এতগুলা জেলার মধ্যে আমরা একটা উপদেষ্টাকে আজ পর্যন্ত আসতে দেখি নাই। কোন কোল্ড স্টোরে কত হাজার টন আলু আছে, কার কাছে কত হাজার টন চাউল মজুত করে রেখেছে, আর কোন উপদেষ্টা। এরা সচিবালয়ে বসে কোমল পানীয় খাচ্ছে, আর ওখানে বসতে খাতা কলম নিয়ে স্বাক্ষর করে বসতেছে, আহারে দেশে তো দ্রব্যমূল্যের দাম কমছে না। এগুলা তো তাদের দায়িত্ব না। তারা প্র্যাকটিক্যালি বের হবে ওখান থেকে, ঘর থেকে বের হয়ে তারা দেশের আনাচে কানাচে ছুটে বেড়াবে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ গরিব মানুষের কাছে জিজ্ঞাসা করবে যে আপনার সমস্যা কি, এটা থেকে উত্তরণের বুদ্ধি কি। কৃষকের সার 700 টাকা বস্তা, সার এখন 1500 টাকা বস্তা কিনতে হয়, তাহলে আপনার আলুর দাম কমাবে কিভাবে? ঔষধ, বীজ, এগুলা যদি সস্তা কৃষক পায়, তাহলে তো এগুলা দাম এমনি কমবে। সারের দাম যদি বেশি হয়, ওই তেলের দাম যদি বেশি হয়, চাষের খরচ যদি বেশি পড়ে, তাহলে মানুষ দ্রব্যমূল্যের দাম কমবে কিভাবে? কম দামে সে বিক্রি করবে কিভাবে? এই জন্য প্রথমে আগে কৃষকের ভর্তুকি দিতে হবে। কৃষির উৎপাদন স্বনির্ভর করার জন্য কৃষককে ভর্তুকি দিতে হবে, সার দিতে হবে কম মূল্যে, বীজ দিতে হবে, তাদের কীটনাশক ভালো কীটনাশক যেগুলা। এখন কীটনাশকের মধ্যে দেখা যাচ্ছে যে 100টা বোতল জাত কীটনাশক থাকলে তার মধ্যে 99টাই নকল। তার মধ্যে এগুলা দিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদন ঠিক মতো হচ্ছে না, ব্যাহত হচ্ছে, বারবার দিতে হচ্ছে। এই যে সমস্ত কাজগুলা, এগুলা এই উপদেষ্টারা এগুলা বুঝেই না। এবং বিশেষ করে আরেকটা বিষয় দেখবেন, আজকে দেশের 19 কোটি 22 কোটি মানুষ এগুলা নিষ্পেষিত হচ্ছে এই মানে এই যে মোবাইল সেক্টরের মধ্যে, মানে যে এই টেলিকমিউনিকেশন যে বিষয়টা আছে, আজ কত টাকা মিনিট এগুলা যে করতেছে। এই ছাত্র যে নাহিদ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, নাহিদ সাহেব তো কিছুই দেখাতে পারলেন না এ পর্যন্ত। যে ইন্টারনেটের নামে, কল রেটের নামে যে বিভিন্ন কোম্পানিগুলা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে, এই সমস্ত উপদেষ্টারা কে করতে পারছেন? কোন একটা উপদেষ্টা ব্যতিক্রম কিছুই দেখাতে পারে না।
না আলুর দাম কমাতে পারছে, না ইন্টারনেটের দাম কমাতে পারছে, না কল রেটের দাম কমাতে পারছে, না কোনো জায়গায় দুর্নীতি কমাতে পারছে, কোনো দ্রব্যমূল্যের তেল চাল ডাল কিছুর দামে। এবং বর্তমানে আমরা যে অবস্থা দেখতেছি, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের যে মূল্যস্ফীতি এবং দুর্বিষহ জীবন আজকে সাধারণ মানুষের, তার কিন্তু মজুরি 400 টাকাই আছে। সারাদিন একটা কৃষক রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে পরিশ্রম করছে, সে 400 টাকাই পাচ্ছে। কিন্তু বাজারে গেলে দেখা যাচ্ছে যে সে দুবেলা তার সন্তানদের খাদ্যের ব্যবস্থা করতে পারতেছে না। খাতা কলম কিভাবে কিনে দিবে? আজকে স্কুলে গেলে পরীক্ষার ফিস নেয় একটা ক্লাস 5 এর ছাত্র 400 টাকা 500 টাকা, অথচ খাতা কলম লাগে তার মাত্র 20 টাকা 25 টাকা। তো এই সমস্ত দুর্নীতিগুলা তদন্ত করতে শিক্ষা মন্ত্রী যে আছে, উপদেষ্টা আছে, উনি কি আসে দেখছেন? উনি একদম বৃদ্ধ লোক, তার শরীর চলে না, এরকম একটা লোকের দিছে শিক্ষা উপদেষ্টা। উনি কোন স্কুলে এ পর্যন্ত গিয়েছে তদন্ত করতে যায় এই স্কুলে ফিস কত নিচ্ছ, পরীক্ষার চার্জ কত নিচ্ছ, ফর্ম ফিল আপে কত নিচ্ছ? চাচ্ছে 10,000 টাকা, সেখানে একজন সুপারিশ করলে সেখানে আবার 3,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ হচ্ছে। তো এই সমস্ত দুর্নীতিগুলা, এই সমস্ত অথর্ব উপদেষ্টা পরিষদ এগুলা। আর এই যে আমি মনে করি ডাক্তার আসিফ নজরুলকে নিয়ে আজকে যে কথা বাংলাদেশে উপস্থাপন হয়েছে, আমি মনে করি উনার ইজ্জত নিয়ে উনি স্ব ইচ্ছা পদত্যাগ করে ওই জায়গায় আরেকজনকে দিক। এমন না যে জীবন থাকা পর্যন্ত আমি আর এই চেয়ার ছাড়বো না, আমার উপদেষ্টা আমার একেবারে 14 গোষ্ঠীর আমার প্রত্যেক একদম মানে যেভাবে পীরের বেটা পীর হয়, উনি এইভাবে উপদেষ্টা বসে আছেন, আর উনার সরা যাবে না। যত কিছু হোক, দেশ হদস্থলে যাক, আমার উপদেষ্টা থাকাই লাগবে। এমন মন মানসিকতার লোকদেরকে দেশ থেকে বিতাড়িত করা উচিত। একজনের বিরুদ্ধে অভিযোগ উঠলে, কথা উঠলে সঙ্গে সঙ্গে সে পদত্যাগ করুক, সেই জায়গায় একজন আরেকজন উপযুক্ত লোক দেওয়া হোক। আমরা দেখি ইউরোপিয়ানরা যদিও খ্রিস্টান হোক, বিধর্মী হোক, কিন্তু তাদের মধ্যে এই সংস্কৃতিটা বেশ ভালো, তারা ইসলামী সংস্কৃতি লালন করে। আর আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের থেকে খারাপ আচরণ, একজন উপদেষ্টা হলে আর জীবনে তার মনে করেন যে আর কোনো পদত্যাগ করার কোনো চিন্তা ভাবনা করে না। এই সমস্ত মন মানসিকতা বাদ দিতে হবে। যার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে, সঙ্গে সঙ্গে তাকে প্রধান উপদেষ্টার উচিত যে তাকে বরখাস্ত করে সেই জায়গায় আরেকজনকে, একজন নিট অ্যান্ড ক্লিন একজন ব্যক্তিত্বকে সেই উপদেষ্টার জায়গায় বসানো উচিত। এগুলো আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা আশাবাদ ব্যক্ত করছি। উপদেষ্টা পরিষদের সংখ্যা আরো বাড়ানোর বিষয়ে, এবং আপনারা উপদেষ্টা হিসাবে আপনাদের কি পছন্দের ব্যক্তি আছে কিনা সেটা আপনারা বলতে পারেন। আমরা মনে করি যে উপদেষ্টা যে কয়েকজন আছে, এই উপদেষ্টা গুলার সংখ্যা দ্বিগুণ করা উচিত। দ্বিগুণ করার কারণে দেশের মানুষ যদি সেবা পায়, মানে সঠিক সেবা পায়, এর জন্য বাড়াতে সমস্যা কি? এই দেশের লোকের তো রক্ত ঘামানো, মাথার ঘাম পায়ে ফেলে তারা ট্যাক্স দিচ্ছে, তারা টাকা দিচ্ছে, তারা সবকিছু দিচ্ছে, অথচ তারা সেবা পাচ্ছে না। তো এই উপদেষ্টার সংখ্যা কম হওয়ার কারণে যদি সেবা না পায়, তাহলে সংখ্যা বাড়া দ্বিগুণ করতে হবে। এবং যে সমস্ত উপদেষ্টা, এতগুলা 20-22টা উপদেষ্টার মধ্যে এ পর্যন্ত কাউকে ছাঁটাই করা হলো না, তার মানে এগুলা কি বোঝা যায়? এগুলা বোঝা যায় যে এরা এরা সবাই মানে কারাপ্টেড হয়। দেখলাম যে সর্বশেষ ফারুকী সাহেব যিনি আছে, সেই উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ কিন্তু তার পদত্যাগ দাবি করেন, এবং আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে কিন্তু তাকে দাবি করা হয়, এবং তার পদত্যাগে কিন্তু বাধ্য করা হবে, এবং বিভিন্ন কর্মসূচির কথা কিন্তু বলা হয়। তারপরেও কিন্তু তিনি বহাল তবিয়তে রয়েছে। সেটা আপনারা কি চান? এটাই তো মেন পয়েন্ট, এই জায়গায় তো মেন পয়েন্ট যে জাতি দেশের আপামর জনসাধারণ যেই ব্যক্তির বিষয়ে আপত্তি করছে, সেই ব্যক্তিকে কেন ছাঁটাই করা হচ্ছে না? সেই ধরনের ব্যক্তিকে কেন উপদেষ্টা পরিষদে এখনো রাখা হচ্ছে? এই জায়গায় তো জাতি সন্দেহ করছে যে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, তার জায়গায় যারা আসছে উপদেষ্টার মধ্যে, আমি মনে করি এই উপদেষ্টাগুলির মধ্যে সবাই না, দেখা গেল আমি মনে করতেছি যে ম্যাক্সিমাম গুলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা র
এবং বিগত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের যারা কালো টাকার মালিক, এরা অসংখ্য মানে অজস্র টাকা দিয়ে এদেরকে ছলে বলে কৌশলে এদেরকে বিভ্রান্ত করে রেখেছে এবং এদেরকে কিনে ফেলেছে, যার কারণে আজ বিডিআর বিদ্রোহের বিচারের জন্য আবার আন্দোলন করতে হলো। সেই উপদেষ্টার বাড়ি মানে অফিস ঘেরাও করার কর্মসূচি দিতে হলো। আবার শাপলা চত্বরে বিচারে কোনো অগ্রগতি নাই। তারপরে যে সমস্ত বিচারগুলা মানে বিশেষভাবে প্রণিধানযোগ্য সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে এরা হস্তক্ষেপ করছে না। কি কারণে? আমি মনে করতেছি যে বিদেশি এই মোসাদ এবং এবং সিআইএ এদের মাধ্যমে এই সমস্ত উপদেষ্টাদের কালো টাকার বিনিময়ে কিনে ফেলেছে, যার কারণে এরা এই কাজগুলা আর করতে চাচ্ছে না। যার কারণেই আজকে জাতি মানে বিভ্রান্ত হচ্ছে এবং তারা আবার পুনরায় আন্দোলনমুখী হচ্ছে। এমন লোকদেরকে উপদেষ্টা করা উচিত। আজকে হ্যাঁ, এই কথা স্বীকার করি যে যখন এদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সেই সময় হয়তো তারা কারাপ্টেড ছিল না বা কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত ছিল না, কিন্তু পরবর্তীতে যখন উপদেষ্টা হওয়ার পরে এদেরকে টার্গেট করে এই বিদেশি গোয়েন্দারা এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এদেরকে টাকার বিনিময়ে তাদেরকে কিনে ফেলা হয়েছে। এবং আমি মনে করি প্রত্যেকটা উপদেষ্টার মানে পিছনে এমন ভাবে মানে অনুসন্ধান চালানো উচিত। এই আসিফ নজরুল সাহেব, এনার নাম নাকি ছিল মোহাম্মদ নজরুল ইসলাম, উনি শাহবাগে যাওয়ার কারণে এই শাহবাগীদের দ্বারা প্রভাবিত হয়ে বামপন্থী নাস্তিকদের দ্বারা প্রভাবিত হয়ে উনি মোহাম্মদও ছেটে ফেলে দিয়েছেন, ইসলামও ছেটে ফেলে দিয়েছেন, দিয়ে উনি ছদ্মনাম ধারণ করেছেন আসিফ নজরুল। মানে ইসলাম ওনার কাছে পছন্দ না। যেইভাবে বিগত ফ্যাসিস্ট সরকার তার যে প্রধান ফ্যাসিবাদের যে প্রধান ছিলেন উনি করেছিলেন কাজী নজরুল ইসলাম হলের কাটছাট করে শুধু নজরুল হল লিখেছিলেন। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়কে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে মুসলিম শব্দ ইসলাম শব্দ যেভাবে তাদেরকে অ্যালার্জি ছিল, চুলকানি ছিল, এই আসিফ সাহেবও আমার দেখতেছি যে এই আসিফ নজরুল নাম ধারণ করছে। মানে শুরুতে মোহাম্মদ ছেটে ফেলেছেন, লাস্টে ইসলাম ছেটে উনি হয়ে গেছেন, মানে সুশীল হয়েছেন, বুদ্ধিজীবী হয়েছেন। এই সমস্ত বুদ্ধিজীবীর কারণে আজকে দেশের এই দুর্গতি। এই সমস্ত বুদ্ধিজীবীদের সেই লাথি মারা উচিত আমি মনে করি। আর উনি একটা চেয়ার পাইছেন আর একটা আঁকড়ে ধরে বসে আছেন, কে কি করলো না করলো, কে কি বললো কিছু দেখার নাই। লজ্জা শরমের মাথা খায় উনি একদম চেয়ারে মানে সুপার গুলো আটা দিয়ে মনে আটকে বসে গেছেন, আর ওনার সরতে হবে না, আর ওনার মানে 41 বছর পর্যন্ত ওনার থাকতে হবে, এমন মন মানসিকতা এই সমস্ত লোকদের। আমরা মনে করি দেশের স্বার্থে যখনই আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন দেখা দিবে, আমার বিরুদ্ধে কোনো মানে বিতর্ক দেখা দিবে, সঙ্গে সঙ্গে পদত্যাগ করে আমি জাতিকে এটা প্রমাণ করা যে না, আমি দেশপ্রেমিক, আমি কোনো গোয়েন্দাদের দ্বারা প্রভাবিত নই, আমি কোনো অশুভ শক্তির দ্বারা প্রভাবিত নই, আমি স্বচ্ছ এবং ভালো, এটা দেশপ্রেমিকদের বোঝানোর জন্যই তার পদত্যাগ করা উচিত আমি মনে করি। এবং আমি মনে করি অনেক উপদেষ্টার বাড়ির যে সমস্ত কর্মচারী আছে না, কাজের লোক আছে, এগুলা গোয়েন্দারা করে কি এদের মাধ্যম দিয়ে ওই সমস্ত উপদেষ্টাদের বিভিন্ন ভাবে এরা প্রভাবিত করে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলনের বের হওয়ার প্রয়োজন, সেই বের হওয়ার পথটা কি? এবং আপনারা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন, সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং সংবাদকর্মী যারা রয়েছেন, তাদের থেকে আপনারা কি ধরনের সহায়তা চান এবং উত্তোলনের পথটা কি যদি বলেন? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে বিষয়টা উপস্থাপন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যেইভাবে তারেক জিয়া সাহেব উনি বলেছেন যে এই নির্বাচন পরবর্তী যে মানে প্রধানমন্ত্রী হবেন, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, উনি একটা কথা বলেছেন, এইটা আমরা পছন্দ করি। এমনি ভাবে আমি মনে করি যে এই উপদেষ্টা পরিষদ বর্তমানে যে কয়জন আছে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে এই
সিস্টেম চালু করা যে এক একজন উপদেষ্টা 3 মাসের বেশি থাকতে পারবে না, 3 মাস পর পর উপদেষ্টা চেঞ্জ হবে। এটা হলো 1 নম্বর। তাহলে মনে করেন যে যে সমস্ত কুচক্রী মহল আছে এরা চিন্তা করবে যে এই লোকের পিছে এত টাকা ইনভেস্ট করে একে যে আমরা কিনবো, কেনার পরে এই তো 3 মাস পর আর থাকবে না, আরেকজন আসবে, তখন তো আবার কাজের গতি আবার পাল্টে যাবে। তখন এরপরে আর তাদের জাদু আর কাজ করবে না, তাদের যে কালা জাদুর মাধ্যমে টাকা দেওয়া যে কালা জাদু করবে না, এই সমস্ত উপদেষ্টা 3 মাস পর পর উপদেষ্টা চেঞ্জ। এবং এই উপদেষ্টা নিয়োগের যে প্রক্রিয়াটা, আমি মনে করি যে প্রধান প্রধান যে রাজনৈতিক দল আছে, বিএনপি থেকে 3 জন নিয়া, জামাতের থেকে 3 জন নিক, তারপরে মনে করেন ইসলামী দলগুলার 3 দলের থেকে একজন একজন করে 3 জন নিক, এইভাবে নিয়া, এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ছিল, এরকম বড় বড় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তন ভিসিদেরকে নিয়ে, 2 জন প্রাক্তন বিচারপতি নিয়ে, এইভাবে একটা 15-16 জনের একটা পরিষদ গঠন করা হবে। এই পরিষদ উপদেষ্টা নিয়োগ দিবে। এই উপদেষ্টাদের মধ্যে যারা আছে এরা ভাই ভাইস্তি, দেখা গেল এক চিটাগাং থেকে বলে 17 জন না 18 জন উপদেষ্টা, 22 জনের মধ্যে ওই চিটাগাংই সব। আমাদের উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা নেই। এই যে বৈষম্য, যে এই বৈষম্যের জন্য ছাত্ররা জান দিল, সেই বৈষম্যের শিকার আমরা হয়, আমাদের উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা নেই। তাহলে আমরা কি করতে হবে? আমাদের মনে হয় যে এখন যা আবার এই আন্দোলন করে আবার 200-400 লোক মারা যেতে হবে, তারপরে গান আমাদের উত্তরবঙ্গের থেকে 2 জন উপদেষ্টা নেবেন। এই যে দুঃখজনক, বাঙালি জাতি মানে বাংলাদেশে মানুষের যে সমস্ত লজ্জাস্কর কিছু বিষয়বস্তু আছে, এগুলা এরা খেয়ালই করে না। আজ মনে হয় যে এই বিজয়ের যে দিনে আমাদেরকে বিজয় দিন তো মনেই হয় না, বরং মনে হয় যেন আরো একটা দুর্বিষহ দিন আমাদের সামনে আসতেছে। এই উপদেষ্টা নিয়োগের এই প্রক্রিয়া হওয়া উচিত। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে ভিসি আছে এদের মধ্যে থেকে 5 জন নেওয়া হোক, প্রাক্তন বিচারপতিদের মধ্যে থেকে 5 জন নেওয়া হোক, বিএনপির থেকে 3 জন নেওয়া হোক, জামাতের থেকে 3 জন নেওয়া হোক, অন্যান্য দল থেকে আরো 3 জন নেই। এই যে 15-20 জনের একটা উপদেষ্টা আরেকটা পরিষদ কমিটি গঠন করে দেয়, এই কমিটি নিয়োগ দিবে উপদেষ্টা কারা হবে। তাহলে এই উপদেষ্টারা সঠিকই হবে। এখন যারা উপদেষ্টা আছে ইনারা বললেন যে হ্যাঁ তোমার মামু আছে না কেউ, বলে হ্যাঁ আছে তো, তোমার মামুকে উপদেষ্টা বানা দিচ্ছে, আমাকে এইভাবে স্বজন প্রীতির মাধ্যমে যে উপদেষ্টা পরিষদ কলুষিত হয়ে গেছে, যার কারণে কাজের কোনো গতি নাই, কাজের কোনো মানে অগ্রগতি নাই, এবং সুষ্ঠুভাবে কাজ হচ্ছে না। বলতেছে খালি সময় সময় দাও সময় দাও। সময় কি 7 দিনের মধ্যে সমস্ত কাজগুলা, এই 4 মাসে যে কাজগুলা এরা করছে 7 দিনের মধ্যে এগুলা করা সব। ওনারা কিন্তু কোনো কাজেরই অগ্রগতি দেখেন না। পিলখানার বিচার হয় না, শাপলা চত্বরে মানে হেফাজতের হত্যাকাণ্ডের বিচার হয় নাই, তারপর জুডিশিয়াল কিলিং এর এসে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হলো, এগুলার বিচার হলো না। 24-এর যে গণ অভ্যুত্থানে যে হাজার হাজার ছাত্র মারা গেল, এগুলার বিচার হলো না। কি হইলো এই 4 মাসে, কি হইলো আমরা তো জানতে চাই। বরং জিনিসপাতির দামের কারণে মানুষ আজ দিশেহারা। জাতি আবার যদি খেপে, এবির আর উপদেষ্টারে আর ভারতে যাওয়ার আর সুযোগ দেওয়া হবে না, বর্ডার আগে সিল মারা হবে। কিন্তু এই কথা আমরা বলে দিচ্ছি। তো যাই হোক, আজকে সমস্ত বাংলাদেশি এবং যে যেখান থেকে বিশ্বের আনাচে কানাচে থেকে যেই দেখছেন আমাদের এই কথাগুলো শুনছেন, আপনারা সাধারণ মানুষের কথা শুনেন। সাধারণ মানুষ, ওই সমস্ত বুদ্ধিজীবী, মানে আজকে বুদ্ধি পচা মানুষগুলোর নাম দিয়েছে বুদ্ধিজীবী। মাথায় নাই চুল, হ্যাঁ, বড় বড় মুখ দেখা যায় না, তারপরে মনে করেন যে দেখলেই বোঝা যায় যে মানে কি দুর্বিষহ অশান্তির মধ্যে আছে। এই সমস্ত লোকদের নাম দিয়েছে বুদ্ধিজীবী। এগুলাকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা সাধারণ পা ফাটা মানুষের আমরা কথা শুনতে চাই, এবং পা ফাটা মানুষ আমাদের প্রশাসনে এবং বড় বড় নেতা হবে এবং আমাদেরকে শাসন করবে, আমরা এটাই চাই। আমরা দীর্ঘক্ষণ আজকে নাটোর লাইফের যে আলোচনা, সেই আলোচনায় সংযুক্ত রয়েছেন
ছিলাম এবং আমাদের আজকের অতিথি ছিল মাওলানা ডক্টর মোহাম্মদ রুকনউদ্দিন, সভাপতি উত্তর বাংলাদেশ জামাত ইসলামী। তিনি আজকের যে দীর্ঘ 4 মাস অতিবাহিত হওয়ার পরেও যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অশান্তি এবং বিভিন্ন ব্যর্থতার বিষয়গুলো কিন্তু তিনি আমাদের মাঝে তুলে ধরেন এবং এখান থেকে উত্তোলনের যে পথগুলো রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং উপদেষ্টাদের কেউ কিন্তু পরামর্শ দিয়েছেন এবং মাননীয় যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার প্রতি আমাদেরও আবেদন, চেয়ার কিন্তু আঁকড়ে ধরে থাকার বিষয়গুলো নিয়েও কিন্তু জনমনে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং কাজে ব্যর্থ পরিচয় দিলেই কিন্তু তাদেরকে সেখান থেকে সরানো পরামর্শ দেন, অপসারণ এবং মন্ত্রণালয় রদবদল সহ প্রতি 3 মাস পর পর যে উপদেষ্টা কিন্তু যদি তাদেরকে সরানো সম্ভব নয় সেক্ষেত্রে মন্ত্রণালয় পরিবর্তন করা যেতে পারে এবং পাশাপাশি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর উপর বিগত দিনে যে নির্যাতনের শিকার হয়েছেন এবং দমন পীড়ন করা হয়েছেন সেই সকল তিনি আপনারা জানেন কিন্তু এখন তিনি কিন্তু অনেকটাই অসুস্থ এবং যে কোনো সময় কিন্তু তিনি মারা যেতে পারে। তার বয়সের দিক থেকে কিন্তু সেটা অনেক বয়স হয়েছে তার। তিনি কিন্তু মৃত্যুর আগে কিন্তু তার যে বিচারগুলো রয়েছে সেই বিচার কিন্তু তিনি দেখতে চান, এমনটি কিন্তু আমাদের আজকের অতিথি বলেন এবং বাংলাদেশের যে প্রত্যাশিত যে বিচারগুলো রয়েছে অবিলম্বে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে আগামীতে সরকার এই সকল মামলার বিচার শুরু করবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে এবং পরবর্তীতে এবং যারা বিতর্কিত উপদেষ্টা রয়েছেন এবং যাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে এবং যারা বিতর্কের মধ্যে রয়েছেন তাদেরকে পদত্যাগের দাবিও জানাচ্ছেন এবং পুনরায় বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ নিয়ে কিন্তু আপনার দেশ পরিচালনার ক্ষেত্রে যে উপদেষ্টা নিয়োগ দেওয়ার কথা কিন্তু তারা বলছেন এবং সংবাদকর্মীদের কাছেও তারা আশা করছেন বিভিন্ন বিষয়গুলো তারা যেন কঠোরভাবেই এটা ঢালুয়াভাবেই যেন প্রচার করেন, সত্য এবং বাস্তবনিষ্ঠ সংবাদগুলো তারা প্রচার করেন এবং আগামীতে এই পথ উত্তোলনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা করেন। এই যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা কিন্তু যে প্রত্যাশা নিয়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে অনেকটাই এই 4 মাসে কিন্তু ব্যর্থতা তেমনটি কিন্তু বাংলাদেশের মানুষ বলছে এবং তৃণমূল পর্যায়ে মানুষের মতামত নেওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছে, অর্থাৎ আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে মাঠ পর্যায়ে আসার কথা বলছেন এবং মাঠ পর্যায়ে তৃণমূলের মানুষের সঙ্গে তাদেরকে মানুষের চাহিদা এবং তাদের মতামত নিয়ে দেশ পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা করছেন এবং পাশাপাশি আগামীতে উপদেষ্টা পরিষদ বাড়ানোরও কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন এবং পরামর্শ অনুযায়ী উপদেষ্টা পরিষদ কিন্তু সংখ্যা বাড়ানো যেতে পারে দেশের স্বার্থে, সার্বিক বিষয়ের মধ্যেই কিন্তু তারা এমনটি বলছেন এবং আমরা মাননীয় উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন আগামীতে সাধারণ মানুষের সঙ্গে তারা বসবেন এবং তৃণমূল পর্যায়ে মানুষের মতামত নিয়ে দেশটি পরিচালনা করবেন এমনটি কিন্তু আমরা প্রত্যাশা করছি। অন্যথায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন এবং বৈষম্যের যে বিষয়টি বলা হচ্ছে যে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে উত্তরবঙ্গে কোনো উপদেষ্টা নেই এবং আমরা মাননীয় উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে এই বিষয়টি যেন তিনি গুরুত্ব সহকারে দেখেন এবং উত্তরবঙ্গে যেন তিনি উপদেষ্টা দেন এইটাই দাবি জানাচ্ছে এবং উত্তরোত্তর যে বিষয়গুলো খুব সময়ের মধ্যে দেশের প্রত্যাশা পূরণে এই উপদেষ্টা পরিষদ কাজ করবে এবং আগামীতে একটি জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন দিয়ে
গণতান্ত্রিক সরকারের হাতে দেশ হস্তান্তর করবে, এমনটি প্রত্যাশা করে। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছেন, আমরা ক্ষুদ্র পরিসরে এই সম্প্রচারটি করেছি এবং আগামীতে আমরা এইটা বড় পরিসরে করার চেষ্টা করব এবং আমাদের যে আলোচনাগুলো সেইটা আপনাদের কেমন লেগেছে এবং আমাদের যদি কোনো ভুল থেকে থাকে সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কোন বিষয় নিয়ে এই আলোচনা শুনতে চান সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আমাদের ডিসক্রিপশনও রয়েছে এবং সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে আমাদেরকে জানাতে পারবেন। সকলেই ভালো থাকুন, দেশ এবং দেশের সাথে সকলেই সরকারকে সহযোগিতা করুন এমন প্রত্যাশা করে সকলকেই শুভরাত্রি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।